এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে জামালপুরের ফয়েজদারি এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম ও নেত্রকোনায় আছেন আলপনা বেগম। প্রথমে যাচ্ছে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে। আপনারা যদি ব্রহ্মপুত্র নদ সম্পর্কে বলি, যে জামালপুর জেলায় এই ব্রহ্মপুত্র নদে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু শুকনো মৌসুমে 30 থেকে 40 মিটার পানি থাকার কথা তলদেশে, কিন্তু নদীটি কিন্তু একদম শুকিয়ে মরা নদীতে পরিণত হয়েছে। এছাড়া যদি একটু তথ্য জানাই যে জামালপুর জেলায় কিন্তু 15টি নদ নদীর অবস্থা কিন্তু একই অবস্থা। এই নদীগুলি কিন্তু দখল এবং দূষণ এবং আবর্জনার কারণে কিন্তু নদীগুলি এখন ভরাট হয়ে ঠিক খালে এবং নালায় পরিণত হয়েছে। তো নদী পাড়ের মানুষের সাথে কথা বলে যেটি জেনেছি যে এ এলাকায় যে নদীগুলি আছে সেগুলি বিভিন্নভাবে অপরিকল্পিত বাঁধ সৃষ্টি করে কিন্তু দিনের পর দিন দখল হয়ে গেছে এবং দখল এবং আবর্জনা ফেলে কিন্তু এই নদীগুলিকে ভরাট করা হয়েছে। তো আমরা নদী সংরক্ষণ কমিটির তাদের সাথে কথা বলেছি, নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার যে নদ নদীগুলি যে ভরাট হয়ে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা দীর্ঘ সময় আন্দোলন করেছে, কিন্তু প্রশাসনের কাছ থেকে তেমন কোনো তারা সাড়া পাননি। এবং আমি যদি বলে রাখি যে জামালপুর এবং জামালপুরের ইসলামপুর উপজেলায় কিন্তু রয়েছে যমুনা নদী এবং জামালপুর শহর কিন্তু ব্রহ্মপুত্র নদী রয়েছে। এই দুটি নদী কিন্তু এখন প্রায় বলা চলে যে ভরাট হয়ে গেছে, নদী কিন্তু এখন নালায় পরিণত হয়েছে। পার্শ্ববর্তী একটা নদীর কথা যদি বলি যে জিনাই নদী, এই নদীটিও কিন্তু একটা সময় খুব জামালপুর জেলার বড় নদী হিসেবে পরিচিত ছিল, সেই নদীটিও কিন্তু এখন নালা এবং খালে পরিণত হয়েছে। তো এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো নদী রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে যে নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছে। তো আমি এখন নেত্রকোনা জেলার নদ নদী নিয়ে কথা বলতে চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আলপনা বেগম। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। নেত্রকোনা জেলা আসলে একটি নদী বিধৌত জেলা এবং চারপাশ থেকে এই জেলার নদীর সংখ্যা আগে অনেক বেশি থাকলেও এখন দেখা গেছে যে 4-5টি এই প্রধান নদী ছাড়া আর কোনো নদীই নেই, নদীর অস্তিত্বই নেই। যেমন দেখা গেছে যে নেত্রকোনা জেলার এই মগরা নদী জেলা শহরকে পেঁচিয়ে রাখা একটি চমৎকার নদী ছিল, যে নদীকে কেন্দ্র করে নেত্রকোনা শহর গড়ে উঠেছিল। আজকে সেই নদী দখল দূষণে একদম অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি মুক্তারপাড়া যে ফুট ওভার ব্রিজের এই নিচেই, সেই জায়গাটি ঠিক মাঝখানে নদীর, এটি পুরাটাই মাঝখানটাই আপনার এই যে মাটিতে ভরাট হয়ে আছে এবং যে ব্রিজগুলো আগে হয়েছিল সেই ব্রিজগুলো এই নদীকে নষ্ট করে দেওয়ার, মানে একেবারে অস্তিত্ব সংকটে ফেলে দেওয়ার এক প্রধান কারণ। এছাড়া হচ্ছে যে দূষণ তো আছেই, পাশাপাশি হচ্ছে যে দখল যে একটা রয়েছে, দখল বাণিজ্য এবং নদীর দুই পাশ ঘিরে বাসা বাড়ি স্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান সহ সকল কিছু। এবং একটি ব্যাপার, এই সারা দেশে যখন 2019 এবং 20 সনে নদীর উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, তো সিএস মূলে সারা দেশে অভিযান উচ্ছেদ হলেও এই নেত্রকোনা মগরা নদী কিন্তু বিআরএস মূলে অভিযান পরিচালনা করা হয়েছে এবং শুধুমাত্র যে দরিদ্র শ্রেণীর কিছু বাসাবাড়ি ওগুলো ভাঙচুর করা হয়েছিল লোক দেখানো কাগজে পত্রে। পানি উন্নয়ন বোর্ডের সেগুলোকে আমরা তেমন ভাবে দেখিনি, শুধুমাত্র কাগজে কলমে তারা উদ্ধার দেখিয়েছে। কিন্তু মূলত হচ্ছে যে নদীর আরো যদি দেখা যায় যে 3-4 বছরে যে নদীর আরো নতুন নতুন স্থাপনা দিয়ে নদীর দখল করা হয়েছে এবং শুধু এই মগরা নদী না, শুধু দেখা গেছে যে দুর্গাপুরে যে সোমেশ্বরী নদী রয়েছে সেটিতেও মানে অবৈধভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে সেই নদীকেও মেরে ফেলা হয়েছে। তো এই যে এই নদীগুলোকে, এবং স্থানীয়দের একটা দাবি যে নদীগুলোকে অচিরেই উদ্ধার করে দখল উচ্ছেদ করে নদীগুলোকে নান্দনিক করে এবং খনন করে সেই নদীর নাব্যতা ফিরিয়ে দেয়া, সেটি নাব্যতা ফিরিয়ে দিলে এই শহর বাঁচবে, এই জেলা বাঁচবে। তো আমার কাছে এই আজকের যে নেত্রকোনা নদ নদীগুলো হারিয়ে যাওয়ার যে অস্তিত্ব সংকটে, তার ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা ও জামালপুরে। এদিকে ময়মনসিংহ অঞ্চলের নদ নদীর অস্তিত্ব সংকট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে
ময়মনসিংহ নগরের কাঠগোলা এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার। সরাসরি যাচ্ছে সেখানে। ওবায়দুল, সরকারি তালিকা অনুযায়ী ময়মনসিংহ বিভাগে ১৭৯টি নদ নদী রয়েছে, তবে যার বেশিরভাগই অস্তিত্ব সংকটে ভুগছে, দখল, দূষণ আর নাব্যতা সংকটে। আমরা সেই চিত্র দেখিয়েছি রিপোর্টে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হবেন ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুজ্জামান সরকার। আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন যাবৎ আপনারা কাজ করছেন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু নদীর যে অস্তিত্ব সংকটে সেটি দিন দিন সেটি কিন্তু বেড়েই যাচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এটি আসলে কেন এমনটি হচ্ছে? আসলে ধন্যবাদ আপনাকে। নদীর যে অস্তিত্ব সংকট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময়ে সময়ে নদী, খাল, জলাশয় খনন করে থাকে। তারই আওতায় আমরা দেখেছি যে অনেক সময় নদীর মধ্যে নদীকে সংকুচিত করে খুব ছোট সাইজের স্মল স্ট্রাকচার নির্মাণ করা হয়, ব্রিজ, কালভার্ট। এই কারণে নদীর প্রবাহ স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত হয়। এছাড়াও রয়েছে নদীর স্ট্রাকচারের যে বটম স্ল্যাবটা, সেটাও আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে। এই ডিপার্টমেন্টগুলো বটম স্ল্যাবটাও অনেক উপরে তৈরি করে, নদীর যে ডিজাইন বেড লেভেল যে লেভেলে যাওয়ার কথা তার চেয়ে উপরে তৈরি করায় সেখানেও প্রবাহ বাধাগ্রস্ত হয়। এই বিষয়গুলো রয়েছে। যে এছাড়াও রয়েছে যেমন আমাদের ময়মনসিংহ জেলায় বর্তমানে আইমান নদী, কাঁচামাটিয়া নদী, এই দুইটি নদীর খননের কার্যক্রম অব্যাহত আছে, কিন্তু নদীর উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায়, দখল হয়ে যাওয়া এবং সিএস ম্যাপে এর নদী সম্পত্তি না থাকায়, ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে যাওয়ায় এই নদীগুলো কিন্তু আর ব্রহ্মপুত্রের সাথে কানেকশনও নেই। অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর পানি যে সেখানে ডাইভার্ট হয়ে যাবে, নদীর প্রবাহ আগের অবস্থায় ফিরে আসবে, সেই অবস্থায়ও নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করে আমাদের খনন কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়াও আমরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি, সোয়াই নদী, নেত্রকোনা জেলায় সোয়াই নদী খননের সময় নদীর ৪৬ কিলোমিটার, নদীর মাঝখানে ২ কিলোমিটার নদী ব্যক্তি মালিকানা ধারে রেকর্ড হওয়া, সেই সিএস রেকর্ড থেকেই ব্যক্তি মালিকানায় রেকর্ড হওয়া। এখন এইসব ক্ষেত্রে জনগণ বা জনসাধারণ যদি স্বেচ্ছায় উদ্যোগী হয়ে নদীর খননের জন্য জায়গা প্রদান করে, সেই ক্ষেত্রে হয়তো নদীটা সম্পূর্ণরূপে খনন করা সম্ভব হবে। আর সেটা যদি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমাদের অধিগ্রহণের মাধ্যমে এই অংশটুকু খনন করে এই নদী সম্পূর্ণ প্রবাহ। নদীগুলোর মরণ দশা আসলে আমরা দেখতে পাচ্ছি, বা পুরো বিভাগের চিত্র একই ধরনের। আসলে এই প্রাণ ফিরিয়ে আনতে আসলে কি করলে এই নদীগুলো প্রাণ আসলে ফিরবে আপনার মনে হয়? নদী প্রাণ ফিরবে প্রাকৃতিক কিছু কারণ আছে, যে কারণে যেগুলোতে আমার হাত নাই। আবার উজানের দেশগুলো, ভারত, চীন, নদী যে পাউরিয়ান ফ্লো ডাইভার্ট করতেছে, সেইখানেও আমাদের আসলে এটা আন্তর্জাতিকভাবে আমাদের আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে হবে। কিন্তু এছাড়া প্রাকৃতিক কারণ রয়েছে, যেমন ভূমিকম্পের কারণে যমুনা একটা নালা ছিল, এখন ব্রহ্মপুত্র দিয়ে আর সে আগের ফ্লোটা আসে না, যমুনা দিয়ে আমাদের ব্রহ্মপুত্রের মূল ফ্লোটা চলে যায়, এই একটি বিষয় রয়েছে। এছাড়াও প্রাকৃতিক কারণ ছাড়াও যে মানুষসৃষ্ট যে কারণগুলো রয়েছে, সেগুলো আমাদের আসলে খুব সলভ করা প্রয়োজন, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে, বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে। এবং বিশেষ করে নদীর মধ্যে যদি কোনো স্ট্রাকচার নির্মাণ করতে হয়, সেইটা যথাযথ পরিকল্পনা মাফিক এবং স্টাডির ভিত্তিতে হওয়া প্রয়োজন। আর প্রবাহ অনেক সময় ন্যাচারাল কারণেই, যেমন আমাদের এই ব্রহ্মপুত্রের সাথে কানেক্টেড নরসুন্দা নদী রয়েছে, সেই নরসুন্দা নদী এখন সবাই আশা করে যে সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে, কিন্তু ব্রহ্মপুত্রের যেখানে নদী পানি সমতল বর্ষাকালে যা থাকে আর এর ধনু নদীতে এই যে ডিফারেন্স, এটা খুবই কম, এখন মাত্র ২ মিটার। এই ২ মিটার হেড ডিফারেন্স আসলে আগের অবস্থায় নদী ফিরিয়ে নেওয়া খুব টাফ। এটা নিয়েও স্টাডি চলমান আছে। তো সব ক্ষেত্রেই প্রতিটি জেলায় আমাদের আসলে প্রপার স্টাডির মাধ্যমে কি করা যেতে পারে বর্তমান বাস্তবতা থেকে সেই কর্ম পরিকল্পনা আসলে আপনারা নিতে চান। তা আমি কথা বলেছি পরিবেশ অধিদপ্তর এবং বিভাগীয় প্রশাসনের কাছে। তারা যেমনটি বলেছেন যে যে দখলগুলো রয়েছে সেটি উচ্ছেদে তারা কাজ করবেন। আসলে তারা বিভিন্ন আশ্বাস তারা দিয়েছেন, তবে মানুষ বলছে যে শুধু আশ্বাসেই সীমাবদ্ধ নয়, আসলে তারা যেন কার্যকর পদক্ষেপ তারা নেয়, এমনটি আসলে তারা চান। তো এই ছিল আমার কাছে নদ নদী নিয়ে আলোচনা সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ।